সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য রাইজ ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমি টেন্স নিয়ে এবং পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা টেন্স কমপ্লিট করেছো তাদের কাছে রাইজ ফর্ম অফ ভার্ব পানির মতো মনে হবে। যদি টেন্স ভালোভাবে ক্লিয়ার করতে না পারো বা ভালোভাবে বুঝতে না পারো, তাহলে তোমার কাছে রাইজ ফর্ম অফ ভার্ব জটিল মনে হবে। তুমি টেন্সটা সুন্দরভাবে ক্লিয়ার করবে। আমার টেন্সের ভিডিওগুলো দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখবে, তাহলে তোমরা টেন্স এই রাইজ ফর্ম অফ ভার্ব সুন্দরভাবে বুঝতে পারবে। চলো এবার আমরা রাইজ ফর্ম অফ ভার্ব পড়ি। কি ব্যাপার? এক নাম্বার নিয়ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব এর সাথে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এস বা ইএস যুক্ত হয়। আচ্ছা, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এটা কোন ক্ষেত্রে? এটা প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে, PRESENT, প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, যেমন হি ব্র্যাকেটে গো ড্যাশ টু স্কুল, তাহলে এখানে কি হবে? গোস হবে। গোস কেন হলো? কারণ হি হতেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি এই কথাটা টেন্সেও আলোচনা করেছি এবং নোট আকারে দিয়েছিলাম, তোমরা দেখে নিবে টেন্সে। তাহলে এখানে কি হবে? হি গোস টু স্কুল। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হলো। এবার নাম্বার 2, চিরন্তন সত্য বাক্য। চিরন্তন সত্য বাক্য বা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ অভ্যাসগত বাক্য বা হ্যাবিচুয়াল ট্রুথ। হ্যাবিচুয়াল ফ্যাক্ট হবে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন, আচ্ছা এই কথাটা খেয়াল রাখবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে আবার এক নম্বর রুলটা নিয়ম মনে রাখবে। কীরকম ভাবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে এস বাই এস যুক্ত হবে না। আমরা উদাহরণ দেব, যেমন দ্য সান রাইজ ব্র্যাকেটে, এখানে কি হবে? ইন দ্য ইস্ট। আচ্ছা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে হবে রাইজেস, RISES, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কিন্তু আর একটা বাক্য উদাহরণ দেই, দ্য আর্থ
দ্য আর্থ, আর্থ বলতে পৃথিবী, দ্য আর্থ ব্র্যাকেটে মুভ অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। তাহলে এখানে কি হবে? মুভস, MOVES, এটা চিরন্তন সত্য বাক্য। এর যুক্ত হলো কি জন্যে? কারণ দ্য আর্থ হতেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি আমি কিন্তু সেটা বলছি। অর্থাৎ আমি তুমি ছাড়া ভাবে আছে যারা, তারা সবাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন যেখানে আমি আছি সেটাই ফার্স্ট পারসন, যেখানে তুমি আসো সেখানেই থার্ড পারসন, এবং যেখানে আমি তুমি কেউই নাই সেটাই কিন্তু থার্ড পারসন। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখনই হবে যখন একটা থাকবে তখন সিঙ্গুলার নাম্বার, যখন একের অধিক থাকবে তখন প্লুরাল নাম্বার। আমার কথা হচ্ছে সিঙ্গুলার নাম্বারের সাথে, প্লুরালের সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই। এখানে দ্য সান, কারণ সূর্য পৃথিবীতে একটাই। আবার দ্য আর্থ, এই ভূমণ্ডলে পৃথিবী একটাই, এই ভূমণ্ডলে পৃথিবী কিন্তু আর কোনো পৃথিবী নাই। তাহলে এখানে দ্য আর্থ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এবার আমরা যাব 3 নাম্বার নিয়মে। বি ভার্ববিহীন বাক্যে নেগেটিভ বা ইন্টারগেটিভ, আচ্ছা, বিভাববিহীন নেগেটিভ বা ইন্টারগেটিভ বাক্য, বিভাববিহীন নেগেটিভ বা ইন্টারগেটিভ বাক্যে ডু, ডাস এবং ডিড বসে। এখন যেমন I do not do the work, এখানে ডু নট হলো কেন? কারণ এটা নেগেটিভ বাক্য, যার কারণে এখানে ডু নট বসলো। এখন এরকমভাবে যদি লেখা যায়, যেমন ডাজ হি ব্র্যাকেটে ডু দিলাম, আমি এটা তো ব্র্যাকেট দিয়ে করি নাই। হি ডু গো হোম, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে কি হবে? ডাজ হি গো, এখানে ডাজ হবে। কেন ডাজ হবে? কারণ এখানে প্রশ্নবোধক আছে। আর ডাজ হওয়ার কারণ কি? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ডাজ হলো। এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব নাই, যার কারণে এখানে ডু, ডাজ, ডিড হলো। আচ্ছা, এবার আমরা যাব পরের নিয়মে। নাম্বার 4, যদি কোনো বাক্যে অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, নর্মালি, occasionally, usually, sometimes, often,
জেনারেলি ডেইলি ইটিসি থাকলে, আচ্ছা আমি ইটিসি না লিখে বাংলায় লিখি, ইত্যাদি অ্যাডভার্ব থাকলে, ইত্যাদি অ্যাডভার্ব থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এইখানে এই যে শব্দগুলো আছে এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাডভার্ব। আমি অ্যাডভার্বের এর উদাহরণগুলো দিয়েছি এবং এটা কোন জাতীয় অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব অফ টাইম, সাধারণত অ্যাডভার্ব অফ টাইমগুলো এখানে উল্লেখ করা আছে। অলওয়েজ মানে সবসময়, রেগুলারলি প্রতিদিন, এভরিডে প্রতিদিন, নর্মালি সাধারণত, অকেশনালি, মানে এগুলো সবগুলোই অ্যাডভার্ব অফ টাইম এবং এগুলো এই অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে সেই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন হি ব্র্যাকেটে গো টু এখানে হি গো টু কলেজ এভরিডে, সে প্রতিদিন স্কুলে কলেজে যায়। এখানে হিটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে গোস হবে। কেন গোস হবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। আচ্ছা, এবার নাম্বার 5, বিভার্ববিহীন বাক্যে হোয়াট, হাউ, হোয়েন, হু, হোয়াট, হাউ, হোয়েন, হু, হুইচ, হোয়ার ইত্যাদি দ্বারা প্রশ্ন করা বুঝালে, ইত্যাদি দ্বারা প্রশ্ন করা বুঝালে ইত্যাদির পরে ডু, ডাস, ডিড বসে, ডু, ডাস, ডিড বসে। আচ্ছা, একটু কথা আছে, ডিড বসে পাস্ট ইনডেফিনিট টেন্সে, পাস্ট ইনডেফিনিট টেন্সে এবং ডু, ডাস বসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যেমন হোয়াট হি ডু, সে কি করে, এখানে হোয়াট হি ডু
সে কি করে, তাহলে কি হবে এখানে হোয়াট হি ডু, এখানে কি হবে, এখানে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হোয়াট ডাজ হি ডু, এরকম হবে বাক্যটা, হোয়াট ডাজ হি ডু, অর্থাৎ সে কি করে, ড্যাশে পুরাটুকি ড্যাশ হবে। আচ্ছা, নাম্বার 6, চলমান বা চলছে, চলমান বা চলছে বুঝালে, চলমান বা চলছে বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে নাও, at present, at this moment, now, at present, at this moment ইত্যাদি অ্যাডভার্ব থাকলে বাক্যটি প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্স হবে, যেমন নাও আই ব্র্যাকেটে গো ড্যাশ টু ঢাকা, তাহলে এখানে কি হবে, নাও এখন আমি ঢাকায় যাচ্ছি, তাহলে অ্যাম গোয়িং হবে, অ্যাম গোয়িং, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম গোয়িং টু ঢাকা, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেটা জানি যে এখানে ড্যাশ, প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর, শুধু আয়ের সাথে অ্যাম হয়, ইজ হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে এবং আর হয় প্লুরাল সাবজেক্টের সাথে। আচ্ছা, নাম্বার 7, যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আচ্ছা, আমরা জানি ভার্বের ফর্ম কয়টা, 3টা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তাহলে এখানে যেমন হি হ্যাজ ব্র্যাকেটে ডু ড্যাশ দ্য ওয়ার্ক, তাহলে এখানে কি হবে, ডান হবে। কেন ডান হবে, কারণ হ্যাজ আছে, হ্যাজ থাকলে
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ডু এর পাস্ট ফর্ম হতেছে ডিড এবং ডান হতেছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই রাইজ ফর্ম অফ ভার্ব এখানেই শেষ। আগামী ক্লাসে আমি পরবর্তী 7 নাম্বারের পরে 8 নাম্বার থেকে শুরু করব। আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।